বিখ্যাত হওয়া, সম্মানিত হওয়া, এইগুলাকে যদি আমরা সাফল্য বলি এক কথায় বা এরকম কয়েকটা শব্দ দিয়ে যদি আমরা সাফল্যকে ডিফাইন করি, তাহলে সাফল্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান বা একটা উপকরণ হচ্ছে আত্মসম্মান বোধ। এই আত্মসম্মান বোধ যার মধ্যে নাই, উনি দিন শেষে বিখ্যাত হবেন না, কুখ্যাত হবেন। তাই না? এখন আমরা সবাই একটা প্রবাদ জানি যে, কুখ্যাত হওয়ার চেয়ে অখ্যাত থাকা ভালো। যে ভাই আমাকে কেউ চিনে না, সেটা তবু ভালো। কিন্তু কুখ্যাত হওয়ার চাইতে আমি বরং unknown থেকে যাব। সো এজন্য এই আত্মসম্মান বোধ যে মানুষ যখন আমার সম্পর্কে জানবে, তখন মানুষ কি জানবে আমার সম্পর্কে? সো সফল হওয়ার আগে এই এলিমেন্টটা থাকতে হবে। আদারওয়াইজ আপনি অনেক কিছু অ্যাচিভ করে দেখবেন যে আপনি বিখ্যাত তো হননি বরং কুখ্যাত হয়েছেন। অনেক টাকার মালিক হয়ে দেখবেন যে এই টাকা অনেক সময় দ্যা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী না। কারণ এই টাকা বরং আপনার জন্য আ হ্যাপিনেস না বরং এটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। সো সেটা হয়। কারণ হচ্ছে আমরা শুরুতে আমাদের ফাউন্ডেশনটা নিয়ে যখন আমরা আমাদের ভবনটা তুলবো তখন সেটা একটা মজবুত ইমারত তৈরি হবে। এখন কোন কারণে যদি আপনার ফাউন্ডেশনটাই ঠিকঠাক মতো না নেওয়া হয়, তাহলে আপনি দেখবেন যে আল্টিমেটলি আপনি যে বিল্ডিংটা বানিয়েছেন সেটা আবার ভেঙে নতুন করে বানাইতে হবে। তাই না? এজন্য আ আগে আমাদের এই ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। সেটা যদি না হয় তাহলে মানে আ যেটা আমরা অ্যাচিভ করতে চাই সেটা আমরা অ্যাচিভ করতে পারব না। সো চলেন আমরা একটু স্ক্রিন শেয়ার করে আমি আ ওকে। আত্মসম্মান বোধ। দুনিয়ার সব সফল মানুষ সুখী মানুষ। আমরা আগেই বলেছি সাফল্যের একটা গুরুত্বপূর্ণ আউটকাম হচ্ছে সুখ। মানে আপনার কোনো অ্যাচিভমেন্ট যদি আপনাকে হ্যাপি করতে না পারে, তাহলে সেটা অ্যাচিভমেন্ট না। সেটা আরেকজনের কাছে খুব আরাধ্য বিষয় হইতে পারে। আরেকজনের কাছে হয়তো খুবই লুক্রেটিভ, আরেকজনের কাছে লোভনীয় হইতে পারে। কিন্তু আপনার কাছে সেটা মিনিংলেস। কারণ সেই জিনিসটা আপনাকে আ সুখী বা আপনাকে আত্মতৃপ্ত করতেছে না। সো সেজন্য সাফল্যের আউটকাম হইতে হবে সুখী হওয়া। সো দুনিয়াতে যত সফল মানুষ আছে, সুখী মানুষ আছে এবং সম্মানিত মানুষ, তারা মানুষ আপনি যখন কোন কিছু অ্যাচিভ করবেন সেটার একটা আউটকাম হচ্ছে যে মানুষ আপনাকে রেসপেক্ট করবে। সো যত সম্মানিত মানুষ আছে এরা আত্মসম্মান বোধ সম্পন্ন। এই মানুষরা আগে নিজেদের সম্মান সম্পর্কে সচেতন। তারা নিজেদেরকে রেসপেক্ট করে। হ্যাঁ? তারা নিজেদের সম্মানের বিষয়ে অনেক কেয়ারিং। তারা এমন কিছু করে না যাতে তাদের সম্মান হুমকিতে পড়ে বা তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। এমন কোনো কাজে তারা ইনভলভ হয় না। এটা দুনিয়ার সব সফল মানুষ। তাদের মধ্যে ইতিবাচক চিন্তা, ইতিবাচক কাজ, ইতিবাচক চিন্তা মানে ভালো চিন্তা। ইতিবাচক কাজ মানে ভালো কাজ। ইতিবাচক সব অর্জনের শুরুই হচ্ছে এই আত্মসম্মান বোধ। আপনার মধ্যে যখন এই সেলফ রেসপেক্ট টা তৈরি হবে, তখনই আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা ইতিবাচক কর্মকাণ্ড, ইতিবাচক এক্টিভিটিস, ইতিবাচক চিন্তা এগুলো শুরু হয়েছে। সো কেলভিন কুলিচ এখন আ মানুষ কেন কাজ করে? তো "No person was ever honored for what he received. Honor has been the reward for what he gave." আমরা অনেক সময় মনে করি পয়সা কামানো। দেখেন বহু মানুষ লটারি জিতে মিলিয়নিয়ার হইছে। কিন্তু তাদেরকে কেউ সাকসেসফুল মানুষ হিসাবে কাউন্ট করে না। কোন মোটিভেশনাল সেশন বলেন, কোন তাদের লাইফ স্টোরি কিন্তু কেউ লিখে না। কেউ সেটা পড়ে না। আ সে হয়তো একটা সময় ম্যাকডোনাল্ডে কাজ করত। হঠাৎ করে সে লটারি পেয়ে $100 মিলিয়ন এর মালিক হয়ে গেছে। এই লোকের জীবনী তো আর আপনি পড়বেন না। এটা এক লাইনেই শেষ। সো এরকম আমেরিকাতে কিন্তু লটারি খুব জনপ্রিয়। বাংলাদেশে পান সিগারেটের দোকান যেরকম, এইরকম হচ্ছে আমেরিকায় লটারির দোকান। বাংলাদেশে একটা সিগারেট কেনার জন্য আপনাকে তো খুব বেশি দূর যাইতে হবে না। আমেরিকায় এরকম সব আ গ্রোসারি শপ বলেন, ইভেন আপনার এই যে গ্যাস স্টেশন, পেট্রোল পাম্প যেগুলোকে আমরা বলি, সেখানেও লটারি বিক্রি করে। সো লটারি ইস এভরিওয়্যার। এছাড়া বিশাল, বিশাল ক্যাসিনো তো আছেই। ক্যাসিনোর আলাদা শহর আছে। লাস ভেগাস, আটলান্টিক সিটি। এছাড়া ধরেন নিউ ইয়র্কে একটা ক্যাসিনো আছে। সেটা মোটামুটি এয়ারপোর্টের মতো মনে হবে আপনার কাছে বাইরে থেকে দেখলে। ওটার ভিতরে 5 স্টার হোটেল আছে কয়েকটা। সো কিছু মানুষ আছে তারা মানে নিয়মিত লটারি ধরে আরকি। এটা তাদের রেগুলার বাজেট আছে। প্রতিদিন সে ৳৫০ $50 বা $100 এর লটারি কিনবে। তো এখানে প্রচুর আবার মানুষ উইনও করে। খুব স্বাভাবিকভাবেই আ অনেকেই আছে আবার উইন করে। সো এই লটারি জিতে একজন মিলিয়নিয়ার হয়ে গেল। আবার হরেক রকমের লটারি।
আমি অবশ্য লটারি-টটারি কখনো কিনিনি। বাট তারপরেও এগুলা প্রচুর বিজ্ঞাপন আসে। সামনে রাস্তায় বের হলে লটারির বিলবোর্ড চতুর্দিকে। লটারি এবং সরকারি লটারিও আছে। সরকারি লটারি আছে, আপনার এই যে নিউ ইয়র্ক স্টেট লটারি। সো এগুলা মানুষ কিনে এবং অনেকে লটারি কিনে মিলিয়নিয়ার হয়ে গেছে। হরেক রকম লটারি আছে, হরেক রকম পুরস্কার আছে। এবং আ একটা লটারি আছে পাওয়ার বল বা মেগা বল, ওইটার ফার্স্ট প্রাইজ দেখলাম $1 বিলিয়ন। মানে ওইটা খুব সম্ভবত দেখলাম যে আবার আপনার চেঞ্জ হয়। একেক দিন একেক ফার্স্ট প্রাইসটা চেঞ্জ হতে থাকে। তো সেখান থেকে আমি হয়তো আন্দাজ করলাম যে ওরা যে পরিমাণ টিকেট বিক্রি হয় সেটার একটা পার্সেন্টেজ হচ্ছে ফার্স্ট প্রাইস। সো ওই কারণে বিলবোর্ডে ওই ফিগারটা ফার্স্ট প্রাইজের অ্যামাউন্টটা চেঞ্জ হতে থাকে। সো একবার ওইটা সর্বোচ্চ প্রাইস হচ্ছে 1.9 বিলিয়ন। তার মানে একজন সেই লটারি কিনে বিলিয়নিয়ার হয়ে যাবে। সো এখন এই যে লোক লটারি কিনে বিলিয়নিয়ার হইছে তার জীবনী কিন্তু আমরা পড়ি না। তাকে আমরা কেউ সাকসেসফুল মানুষ মনে করি না। কারণ সে একটা জিনিস রিসিভ করছে। কিন্তু আমরা আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ি। কেন? আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হইছে এটা রিওয়ার্ড না। আব্রাহাম লিঙ্কনের জীবনী আমরা এইজন্য পড়ি। কেন? এই যে "honor has been the reward for what he gave" মানে উনি প্রেসিডেন্ট হয়ে করছে কি? তাই না? আপনি যখন কোন বড় ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, ধরেন হার্ভার্ডে। হার্ভার্ডে আপনি পড়ে-টড়ে যেদিন সমাবর্তন, যেদিন আপনি ডিগ্রিটা নিবেন, সেদিন দেখবেন যে কোন একজনকে ডাকা হইছে সেখানে একটা বক্তৃতা দেওয়ার জন্য। কনভোকেশন স্পিকার। এবং সেই কনভোকেশন স্পিকার আপনাকে এমন কিছু কথা বলবে, যে কথাগুলোর সারমর্ম হচ্ছে এরকম যে আপনি মারা যাওয়ার পর যদি আপনার কবরের উপরে লেখা থাকে যে আপনি হার্ভার্ডে পড়ছেন, তাহলে এর চেয়ে অসম্মানজনক, এর চেয়ে অপমানজনক আর কিছু আপনার জন্য হইতে পারে না। কেন ভাই? তার মানে হচ্ছে আপনি হার্ভার্ডে পড়ছেন, এছাড়া আপনি আর আপনার জীবনে এমন উল্লেখযোগ্য কিছুই করেননি। তো এইটা আপনাকে সমাবর্তনের দিন বলে দেওয়া হবে যে প্রতিষ্ঠান একটা মানুষকে বড় করে না। একটা মানুষ একটা প্রতিষ্ঠানকে বড় করে। সো আপনাকে দিয়ে হার্ভার্ড বড় হবে। হার্ভার্ডকে দিয়ে আপনি বড় হবেন না। আপনি হার্ভার্ডে পড়ে এমন কিছু করবেন যেটা দিয়ে হার্ভার্ড সম্মানিত হয়। হার্ভার্ড যেন আপনাকে নিয়ে গর্ব করে। হ্যাঁ? এমন মানুষ আপনাকে হতে হবে। এমন কিছু আপনাকে সোসাইটিকে দিতে হবে। সেইটা যেটা দিয়ে হার্ভার্ড গর্ব করবে। সো এইটা হচ্ছে গিয়ে বিষয়। এটা হচ্ছে সাফল্য। একজন মানুষের সম্মান সে কি অর্জন করলো সেটা না। বরং সে কি অবদান রাখলো। আপনি এই যে ইউনিভার্সিটিতে পড়লেন, সেইটা আপনার এই শিক্ষা, আপনার এই জ্ঞান, সেটা আপনি কি কন্ট্রিবিউট করতে পারলেন? সেইটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য মানুষ আপনাকে অনার করবে। তাই না? সেটার জন্য মানুষ আপনাকে রেসপেক্ট করবে। অনেক মানুষ আছে তাদের জীবদ্দশায় তারা অত্যন্ত দরিদ্র ছিল। তাদের জীবদ্দশায় তারা এমন বিশেষ কিছুই অর্জন করেনি। যেমন ধরেন শেক্সপিয়ার। শেক্সপিয়ার কিন্তু জীবদ্দশায় খুবই দরিদ্র ছিল। উনি থিয়েটারের দারোয়ান ছিল। ওনার লেখা নাটক, ওনার লেখা উপন্যাস এগুলো বিখ্যাত হইছে উনি মারা যাওয়ার বহু পরে। উনি থিয়েটারের দারোয়ান ছিলেন তো দাঁড়ায়, দাঁড়ায় নাটক দেখতেন। সেখান থেকে উনার মাথায় আ নতুন, নতুন আইডিয়া আসতো নাটকের। তারপর উনি নিজে নাটক লিখতেন। তো অনেক লো প্রোফাইল আ মানে ইয়ে ছিল তো মানে উনার জীবদ্দশায় তো আর উনি অত বিখ্যাত ছিলেন না। যে কারণে সেগুলো নিয়ে অত আলোচনা হয় নাই। কিন্তু পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে উনার এগুলো বিখ্যাত হলো। এখন আজকে তো প্রায় ৩-৪০০ বছর পরেও মানুষ দেখা গেল যে শেক্সপিয়ার কিংবদন্তি। সো কারণ হচ্ছে উনি এই যে ইংরেজির সাহিত্য সেই জায়গায় উনার যে কন্ট্রিবিউশন সেটার জন্য মানুষ উনাকে রেসপেক্ট করে। সো রেসপেক্ট টা আসে হচ্ছে আপনি আসলে কি দিবেন একজন রাজনৈতিক নেতা হিসাবে। আপনার আসলে কন্ট্রিবিউশন টা কি? আপনি কি অ্যাচিভ করছেন? সেইটা কিন্তু মানুষের কনসার্ন না। তাই না? সো একজনের এই কন্ট্রিবিউশন টুকু। সো আগে এইটা খেয়াল রাখতে হবে যে আমি যে আসলে অ্যাচিভ করতে চাই, কি? আমি কতগুলো টাকা অ্যাচিভ করতে চাই, আমি বড় বাড়ি, বড় গাড়ি এগুলাকে এজন্যই বলে যে এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। অনেক সময় হ্যাঁ, ঠিক আছে। আপনি যখন প্রেসিডেন্ট হবেন তখন অবশ্যই আপনি বঙ্গভবনে থাকবেন। আপনার পিজিআর মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আপনাকে গার্ড দিবে। which is perfectly fine. কিন্তু অনেক প্রেসিডেন্ট আছে বাংলাদেশের আমরা নামও বলতে পারব না। তাই না? অনেক প্রধানমন্ত্রী। আপনি বাংলাদেশের সব প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন না। তাই না? সো এরকম অনেকেই আছে। যেমন ব্যারিস্টার মওদুদ একবার একটা ভিডিও দেখলাম যে উনাকে পুলিশে ধরছিল তখন উনি যে ফোনে বলতেছিল আরকি যে, "আমি এই দেশের প্রধানমন্ত্রী ছিলাম।" তখন আমি অবাক হয়ে গেলাম যে মওদুদ আহমেদ কবে প্রধানমন্ত্রী ছিল? পরে দেখলাম ও হ্যাঁ, মনে পড়ছে যে হ্যাঁ, উনি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সো এরকম অনেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। আপনি নিজে হঠাৎ করে ধাক্কা খাবেন যে এই লোক আবার কোনদিন প্রধানমন্ত্রী ছিল? সো এরকম অনেক প্রধানমন্ত্রীও আছে আননোটিসড।
এরকম অনেক প্রেসিডেন্ট আছে যে প্রেসিডেন্ট ছিল এর আশেপাশের লোক অনেক সময় জানে না যে তুমি আবার কবে প্রেসিডেন্ট ছিলে? হ্যাঁ, ছিল সে। অল্প কিছুদিনের জন্য ছিল। কিন্তু প্রেসিডেন্ট হয়ে উনি এমন কিছু করে নাই। যে কারণে মানুষ আশেপাশের মানুষও টের পায় নাই যে উনি প্রেসিডেন্ট। সো এজন্য আপনার আসলে কন্ট্রিবিউশন টা কি? আপনি আসলে কি কন্ট্রিবিউট করলেন? সেইটা দিয়ে আবার অনেক প্রেসিডেন্ট কুখ্যাত। অনেক প্রেসিডেন্টকে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হইছে। সো এজন্যই বললাম যে মানুষ আসলে কি অ্যাচিভ করবে মানে তার পদ, পদবি, নামের আগে পরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এগুলো দিয়ে আপনার সাফল্যকে বিচার করা যায় না। সাফল্য হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। সো আগে সেই জিনিসটা আপনি যেমন বড়, বড় ব্যবসায়ী তাদেরকে মানুষ রেসপেক্ট করে কেন? তাদের অনেক টাকা সেজন্য না। অনেক টাকা আপনি লটারি জিতেও করতে পারেন। সে কথাই বললাম। কিন্তু বড় ব্যবসায়ী মানে কি? বড় ব্যবসায়ী মানে যারা এই যে আজকে আপনি তাদেরকে নিয়ে সমালোচনাও হয় অনেক সময়। কিন্তু কালকে দেখলাম হামিম গ্রুপ বাংলাদেশের আ অনেক বড় একটা ব্যবসায়িক গ্রুপ। তা হামিম গ্রুপের প্রতি মাসে তারা ৳১২০ কোটি দেয় হচ্ছে তাদের কর্মচারীদেরকে বেতন। তাহলে চিন্তা করেন। তো এটা হচ্ছে একজন ব্যবসায়ীর কন্ট্রিবিউশন। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন এই যে আবুল কালাম আজাদ সাহেব। সো এখন এই যে একজন মানুষ এবং সেটা তাহলে চিন্তা করেন ৳১২০ কোটি যদি তারা কর্মচারীদেরকে বেতন দেয় প্রতি মাসে। তাই না? আপনি হাতের খাবার দেখেই বুঝবেন তো হাতির সাইজ কত বড়। তাহলে তাদের আরো যে ব্যবসায়িক কার্যক্রম সেটার সাথে তাহলে তারা কি পরিমাণ টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করে, কি পরিমাণ ফরেন কারেন্সি আসে। তো এই একজন মানুষের একটা উদ্যোগ থেকে সেইটার আবার অনেকগুলো ডমিনো ইফেক্ট আছে কিন্তু অর্থনীতিতে। হ্যাঁ, সো সেগুলোর সাথে অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ সেইটার অনেক রকমের অবদান আছে। তাহলে এই যে একটা মানুষ এই পরিমাণ অবদান রাখতেছে, এই কারণেই আমরা ওই মানুষটাকে রেসপেক্ট করি। যে দেখেন এই মানুষটা একটা উদ্যোগ নেয়ার কারণে সেখান থেকে কতগুলো মানুষের ভাত জুটলো। কতগুলো মানুষের জীবিকা আসতেছে সেখান থেকে। সো আপনি কি অ্যাচিভ করলেন সেটা বড় কথা না। কারণ আল্টিমেটলি এসব অ্যাচিভ অনেকে বলে না যে এত টাকা দিয়ে কি করবেন? টাকা নিয়ে তো আর কবরে যেতে পারবেন না। কথাগুলো সত্যি। টাকা নিয়ে কেউই কবরে যাবে না। কিন্তু যতদিন ভাই কবরে যাচ্ছেন না, তার আগ পর্যন্ত এমন কিছু করার চেষ্টা করেন। যাতে অন্তত আমাদের মানে আমি কিছু কন্ট্রিবিউট করে যেতে পারি। তাই না? সো দেখুন এবং মানুষ আপনাকে কি হিসাবে মনে রাখবে? আপনার আম একটা আ গল্প বলি আপনাদেরকে। এটা প্রায় ১০০ বছর আগে এক সুইডিশ ব্যবসায়ী উনি প্রতিদিনের মতো খবরের কাগজ পড়ছিলেন। তো খবরের কাগজ পড়তে গিয়ে আতঙ্কের সাথে উনি নিজের মৃত্যুর সংবাদ পড়লেন। তাই না? এখন ওই যে সংবাদপত্রে তার ভাইয়ের মৃত্যুর খবর ভুলবশত তার নামে ছাপা হয়। সো প্রাথমিক প্রতিক্রিয়ায় উনি একেবারে খুব বড় রকমের ধাক্কা খেলেন যে আমি কি জীবিত না মৃত? যখন তিনি নিজেকে ফিরে পেলেন, তখন তিনি দেখতে চাইলেন যে মানুষ তার সম্পর্কে কি বলছে। তো তার obituary রিপোর্টে লেখা যে মৃত্যুর সওদাগর মৃত। তাই না? এরপরে নিচে ভিতরে লেখা আরকি যে মানুষ মারার সবচেয়ে কার্যকর পদ্ধতি আবিষ্কার করে যিনি প্রচুর সম্পদের মালিক হন তিনি গতকাল মারা গেছেন। তো তিনি যখন পড়লেন যে মার্চেন্ট অফ ডেথ মানে মৃত্যুর সওদাগর তখন তিনি নিজেকে প্রশ্ন করলেন যে মানুষ কি আমাকে ঠিক এভাবেই মনে রাখবে? তখন তিনি হৃদয় দিয়ে ভাবলেন যে না তিনি চান না মানুষ তাকে এভাবেই মনে রাখুক। সেই দিন থেকে তিনি শান্তির জন্য কাজ করা শুরু করলেন। এই মানুষটা কে? এই মানুষটা হচ্ছে ঐতিহাসিক অস্ত্র নির্মাতা কোম্পানি বোফোর্স এর প্রতিষ্ঠাতা এবং ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। কিন্তু মানুষ এখন তাকে মনে রাখে সম্মানজনক নোবেল পুরস্কারের জন্য। তাহলে দেখেন একটা রিয়ালাইজেশন কারণ উনি ডিনামাইট আবিষ্কার করছেন, একজন পদার্থবিদ ছিলেন এবং উনি ডিনামাইট আবিষ্কার করছেন। পরবর্তীতে সেই ডিনামাইট দিয়ে হচ্ছে যে যুদ্ধাস্ত্র তৈরি হতো। আবার ডিনামাইট আরো অনেক কাজেও ব্যবহার হয়। ডিনামাইট দিয়ে যে শুধু যুদ্ধাস্ত্র তৈরি হয় তা না। সো বাট উনি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানও ছিল উনার। বোফোর্স এবি। এই যে ট্যাংক-টুংক বানায় বোফোর্স এবি। সো উনি যুদ্ধ আ অস্ত্র নির্মাণ করতেন মেইনলি। সো তো তখন উনি রিয়ালাইজ করলেন যে তাইলে মানুষ কি আমাকে এইজন্য মনে রাখবে? এইটা উনার কাছে খুব খারাপ লাগছে। এই দিন থেকে উনি চিন্তা করলেন যে না আমি শান্তির জন্য কাজ করব। এবং উনি উনার যে আ বিপুল পরিমাণ সম্পদের মালিক ছিলেন সেই সম্পদটা উনি দিয়ে গেলেন যে যারা শান্তির জন্য কাজ করে, এই যে যুদ্ধ বন্ধের জন্য কাজ করে, এসবের জন্য যারা কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। শান্তি পুরস্কার দেওয়া হয়। তো এরকম অনেক জাতিসংঘের মহাসচিবরা পুরস্কার পেয়েছে। বিভিন্ন জায়গায় ওরা এই যে যুদ্ধবিরতি চুক্তি আ
মানে শান্তির জন্য যারা কাজ করে সহজ কথা, সেই জিনিসটাকে উৎসাহিত করার জন্য শেষ পর্যন্ত উনি যে না এসব অস্ত্র-শস্ত্র যে সবসময় যুদ্ধের জন্য, মানুষ মারার জন্য ব্যবহার করা হয় তা কিন্তু না। অনেক সময় মানুষ বাঁচানোর জন্য এসব যুদ্ধাস্ত্র ব্যবহার হয়। সো সেই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন আপনার আ এই যে আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটাকে ইংরেজিতে কি বলে? ডিফেন্স মিনিস্ট্রি। তারপরে আমরা যখন বলি যে এই যে DOHS, যে স্ট্যান্ড ফর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি। তাহলে ডিফেন্স অফিসার। পৃথিবীর কোন দেশে অফেন্স মিনিস্ট্রি বলে কিছু নাই। সব জায়গায় আছে হলো ডিফেন্স। তারপরে হচ্ছে ডিফেন্স অফিসার। তাহলে প্রতিরক্ষা। তাহলে অফেন্স অফিসার বলে কিছু নাই। তাহলে যুদ্ধ মানে সবসময় কিন্তু আক্রমণ না। যুদ্ধ মানে হচ্ছে প্রতিরক্ষা। ভাই আমার নিরাপত্তার জন্য, আমার সেফটির জন্য বা যুদ্ধ থামানোর জন্য, যুদ্ধ এভয়েড করার জন্যই কিন্তু আমার প্রিপারেশন লাগবে। আমার যদি ওসব এই যে এইজন্য আ আ আপনাদের আন্তর্জাতিক সম্পর্কে খুব established একটা থিওরি আছে সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। মানে আমার কাছে যখন একটা গান থাকবে, তখন কিন্তু আরেকজন আমাকে অ্যাটাক করার আগে ৫০০ বার চিন্তা করবে। যে ভাই তার কাছেও বন্দুক আছে। তারে আমি একটা অ্যাটাক করতে গেলে কিন্তু সে গুলি করে দিবে। সো যে কারণে আল্টিমেটলি একটা সহিংসতা কিন্তু এড়ানো সম্ভব। এসব অস্ত্র অনেক সময় এসব যখন ২ পক্ষের কাছে নিউক্লিয়ার ওয়েপন থাকে তখন আর যুদ্ধ হয় না। কিন্তু যখন এক পক্ষের কাছে থাকে তখন সেখানে রিস্ক থাকে। তখন সেখানে ঝুঁকি থাকে। তখন সেখানে অনেক বেশি মানুষ মরে। যেমন এই যে ইসরায়েল, ফিলিস্তিন সেখানে এই যে ফিলিস্তিনিয়ানদের কাছে যেহেতু ওইরকম অস্ত্র-শস্ত্র নাই যে কারণে সেখানে যুদ্ধ হচ্ছে বারবার। কারণ অসম লড়াই। কিন্তু যদি সমতা তৈরি হয় তখন আর যুদ্ধ হবে না। তখন দেখবেন নেগোসিয়েশন এ চলে গেছে ২ পক্ষ। সো এই অসমল অ অ অবস্থা এইটা বিপজ্জনক বেশি বরং। তো যাই হোক আলফ্রেড নোবেল উনার এই সবকিছু রেখে গেলেন হচ্ছে এই শান্তির জন্য কাজ করার জন্য এবং সে কারণেই উনাকে মানুষ মনে রাখছে আ সম্মানজনক নোবেল পুরস্কারের কারণে। তাহলে বড় কিছু হওয়াই শেষ কথা না। সততা এবং সেবার সংমিশ্রণ না থাকলে বড় সাফল্য বরং অপ্রত্যাশিত। তাই না? অনেক বড় মানুষ আছে যারা অসৎ। তাদেরকে মানুষ ওই যে বললাম না তারা শেষ পর্যন্ত কুখ্যাত। তাই না? একজন অসৎ ডাক্তারের কাছে রোগীরা খদ্দের। তারা অসৎ ডাক্তার। তারা হ্যাঁ, তাদের হয়তো অনেক সোশ্যাল মিডিয়া ফলোইং আছে। তাদের হয়তো আ তারা হয়তো অনেক দ্রুত অনেক বেশি ইনকাম করছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা আসলে ডাক্তারই না। এরকম আছে না? বিরাট বড় ডাক্তার সেজে বসে আছে। পরে দেখা গেল যে তার কোনো এমবিবিএস ডিগ্রিও নাই, কিছুই নাই। তাই না? এই মানুষ ঠকিয়ে তারা ইনকাম করতেছে। এরকম অনেক সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি। তাই না? এই কিছুদিন আগে আমরা দেখলাম একজন এরকম সাইকোলজিস্ট। মানে বাংলাদেশের সবচেয়ে বড় সাইকোলজিস্ট সেজে বসে আছে অথচ উনার সাইকোলজিতে কোন রকমের কোন ডিগ্রি নেই। কোন রকমের কোন পড়াশোনা নেই। তাই না? কোটি টাকা ইনকাম করতেছে। একটা সেশনের জন্য $১০,০০০ করে নিচ্ছে। অথচ উনি একটা মানে আপনারা জানেন YouTube এ সার্চ করলেই দেখবেন। ভুয়া সাইকোলজিস্ট। এবং এগুলো চলতেছে। তো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো এই, এই যে মানে অসৎ ডাক্তার। তাহলে বাংলাদেশে সাইকোলজিস্টের কিন্তু অভাব নাই। বাংলাদেশে অনেক বড় সাইকোলজিস্ট আছে। অনেক বড় সাইকিয়াট্রিস্ট আছে। আ বরং ডিমান্ড এর থেকে সাপ্লাই বেশি। কারণ বাংলাদেশের অনেক মানুষ আছে তারা এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন না। তারা ডাক্তারদের কাছে যেতে চায় না। বাট আপনি আ একটু যদি খোঁজ নেন অনেক সাইকোলজিস্ট আছে। তারা বরং বসে আছে এবং তারা অনেক কোয়ালিফাইড। আপনার বিশেষ করে সিএমএইচ এর এই যে আর্মির অনেক সাইকিয়াট্রিস্ট আছে। উনারা মানে আর্মির সাইকিয়াট্রিস্টদের প্রোফাইল যদি আপনি শুনেন, মানে উনি আর্মির ব্রিগেডিয়ার। উনাদের কিন্তু আবার ইউনিফর্ম জব। আর্মির যারা সাইকিয়াট্রিস্ট। সো দেখা গেছে যে উনি আর্মির ব্রিগেডিয়ার। উনি প্র্যাকটিস করেন সিএমএইচ এ। এবং এরপর উনি আবার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রফেসর। মানে এতগুলো ডিজিগনেশন এবং এতগুলো ডিগ্রি নিয়ে উনারা ৳৩০০ য় রুগী দেখেন। অথচ এই যে সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এগুলোর বিপরীতে দেখা গেছে যে একজন ভুয়া সাইকোলজিস্ট, যে সাইকোলজিতে কোন রকমের কোন ডিগ্রি নেই, রিকোয়ার্ড কোন কোয়ালিফিকেশন নেই অথচ উনি নিচ্ছে। এবং এরপরে যখন উনার ভিডিও বের হলো, তো তখন কি হলো আল্টিমেটলি? আল্টিমেটলি মানুষ তো বুঝলো যে আপনার এই বিখ্যাত হওয়ার তো কোন দরকার নেই। আপনি আ এ এর প্রয়োজন ছিল না কোন। বরং উনি এমনিতেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিখ্যাত হতে পারতেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উনি ভালো কনটেন্ট বানান। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই উনি বিখ্যাত হতে পারতেন। উনি এমনিই সাধারণ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু উনার উচিত ছিল এটা বলে দেয়া যে, "I am not a psychologist" যেমন আমি ওই যে সাফল্যের বিজ্ঞান, এই যে কথাগুলো বলতেছি, তাই না? এই বইটার নামই হচ্ছে মন নিয়ন্ত্রণ। কিন্তু আমি তো ভাই সাইকোলজিস্ট ও না, আমি সাইকিয়াট্রিস্ট ও না। আমি জাস্ট এইটা বলতেছি যে হ্যাঁ, আমাদের একটা সাধারণ ধারণা আরকি। এটা তো আর
এবং এগুলোকে আমি রিলেটেড যে ভিডিও-টিডিও বানাই সেখানেও আমি ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি মৌখিকভাবে বা ইভেন লিখিতভাবে আমার ভিডিওগুলোর আখ্যান দিয়ে আমি ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি। যে দিস ইস নট এ সাইকোলজি ক্লাস। সো আপনার যদি ওরকম কোনো মেডিকেল কন্ডিশন থাকে অবশ্যই আপনার একজন ডাক্তারের কাছে যাইতে হবে। সো এই যে এখন আমাদের দেশে প্রচুর ভুয়া ডাক্তার আছে এবং প্রত্যেকটা সেক্টরে। আবার অনেক বড় উনি হয়তো মানে ভালো ডাক্তারও হইতে পারেন। কিন্তু যদি অসৎ হন, তাহলে রোগীরা তার কাছে খদ্দের। তাই না? অসৎ ইঞ্জিনিয়ারদের কারণেই কিন্তু ভবন ধসে পড়ে। তাই না? অসৎ ইঞ্জিনিয়ার। তাই না? এখন তারা ওগুলো চিন্তা করে না। তারা চিন্তা করে ভাই আমার এটা করে দিতে পারলেই আমার কাজ শেষ। তাই না? অসৎ আলেমরা ধর্ম বিক্রি করে দেয়। তাই না? এখন এই যে অনেকে বলে যে, "ভাই আপনি কি আলেম নাকি?" তারপরে একজন আলেমকে নিয়ে আমার কথা হচ্ছে যে এগুলো তো আলেমদেরই বলার কথা। আমি তো সেই জায়গাতেই অবাক হই। যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো আমার বলার দরকার নাই এবং আমি বলতামও না। যদি এই কথাগুলো আলেমরা বলে, এই কথাগুলো যদি আলেমরা বলা শুরু করে সেদিন থেকে আমি থেমে যাবো। আমার দরকার নেই এগুলো বলার। এগুলো আমার নিশ না। এগুলা আমার এরিয়া না। আমার আরো অনেক বলার মতো টপিক আছে। আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও বানানো শুরু করি, আলিফ লায়লার মতো ১,০০০ পর্বের ভিডিও বানাইতে পারবো। ডিজিটাল মার্কেটিং নিয়ে এত লম্বা সিরিজ আলোচনা আমি করতে পারবো। আমি শুরু করব। এটার পরপরই শুরু করব। সো ডিজিটাল মার্কেটিং এ আমি এত ট্রেনিং করছি। আর এত ফিল্ডে আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং এর। সো এটা নিয়ে একেবারে বললাম তো আলিফ লায়লার মতো ১,০০০ পর্বের সিরিজ বানাইতে পারবো আমি। কিন্তু আমার ধর্ম নিয়ে কথা বলার কোনো দরকার নেই। ধর্ম নিয়ে কথা বলবেন আলেমরা। আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, আপনি আ আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন, আপনি আমাদের মসজিদের খতিব, আপনি আমাদেরকে খুতবা দিবেন এবং সেখানে আপনি সত্যিকারের যে কোরআনের কথা বলবেন, আপনি হাদিসে কি আছে সেটা বলবেন। আপনি যদি সেই কথাগুলোই বলেন যেগুলো আমরা জন্মের পর থেকে শুনে আসছি, যেটা একটা রিক্শাওয়ালাও জানে, সেই কথাগুলোও যদি আপনি ঘুরে ওই ৪-৫ টা টপিকের মধ্যেই সীমাবদ্ধ থাকেন এবং ওই যে আপনার মাযহাব, মানহাজের আলেমরা যেগুলো যে ফতুয়া দিয়ে আসছে আপনি সেগুলোকেই জাস্টিফাই করতেছেন। মানে এখন আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসে একজন যদি বলে রাফুল ইয়াদান করতে হবে তাইলে আমরা ধরে নিলাম যে তাইলে রাফুল ইয়াদান করা ঠিক আছে। রফুল ইয়াদান করা লাগবে কি লাগবে না এটা আল্টিমেটলি আপনি এসে বলতেছেন আপনার আব্বার বা আপনার যে মানহাজ মাযহাব অনুযায়ী। আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বলতেছেন না। আপনি তখন সেটাকে এসে অ্যাটাস্ট করতেছেন। মদিনা ইউনিভার্সিটিতে কিন্তু চরমনাই পীর, আটরশি, মাইজভান্ডারি পীরের মুরিদরাও কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। তো তারা এসে তাদের পীরকে জাস্টিফাই করতেছে। আহলে হাদিসের যারা তারা আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসে আহলে হাদিসকে অ্যাটেস্ট করতেছে। আবার যারা আপনার এই সুন্নি তরিকার, আপনার এই যে বললাম না মাইজভান্ডারি তরিকার, তারাও আল আজহার ইউনিভার্সিটি থেকে এসে পড়তেছে। পড়ে এসে তারা তাদের সেগুলোকে তারা জাস্টিফাই করতেছে, তারা টেস্টিফাই করতেছে। সো আল্টিমেটলি আমাদের তো ভাই আপনার কাছ থেকে সেই জিনিসটা জানার দরকার নেই। যে আপনি সেখান থেকে ডিগ্রি নিয়ে এসে আমাদেরকে ওই যেটা আগে থেকে চলে আসছে সেটাকেই আপনি অ্যাটেস্ট করে দিলেন জোর দিয়ে। মানে জোর গলায়, "হ্যাঁ, আমি আল আজহারে পড়ছি।" তা আপনি আল আজহারে পড়ে এসে তো আমাদেরকে সত্যি কথাটা বলবেন। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে সেগুলোই তো বলবেন। কিন্তু সেগুলো বলেন না। তো এইজন্য সে কথাগুলো আমাদের বলা লাগে। অসৎ পুলিশের সহায়তায় অপরাধীরা আরো শক্তিশালী হয়। আচ্ছা চিন্তা করেন এখন আ পুলিশ বা র‍্যাবের কাজ হচ্ছে অপরাধীদেরকে দমন করা। তারা যদি অপরাধীদের সাথে সিন্ডিকেট তৈরি করে ফেলে, তাহলে এই অপরাধীকে থামাবেন কিভাবে? আগে অন্তত গ্রামে ডাকাত পড়লে আমরা সাধারণ মানুষ দৌড়ায়া মোড়ায়া ডাকাতকে ধরত, ধরে গণপিটুনি দিত। সেই ভয়ে ডাকাতরা পুলিশের থেকে পাবলিকরে বেশি ভয় পায় আমাদের দেশে। এখন সেই ডাকাতি যদি পুলিশই করে তাইলে তখন তারা গণপিটুনিই বা দিবেন কিভাবে? গণপিটুনি দিয়ে তো ভাই আরেক বিপদ। কারণ তার হাতে এমনিতেও বন্দুক আছে, তারপরে তার ইউনিফর্ম আছে। তারে মারা সেটা তো আপনি বড় রকমের ক্রাইম। যে আপনি পুলিশ মেরে ফেলছেন পিটাইয়া। কিন্তু পুলিশ যদি এখন ডাকাতের সাথে যুক্ত হয় তাহলে পাবলিক কি করবে? তাই না? অসৎ রাজনীতিবিদদের কারণে জাতি ধ্বংস হয়। তাই না? এখন আপনি অনেক বড় পদ অর্জন করতে পারেন। কিন্তু সেই মানুষটা যদি অসৎ হয়, তাহলে সে রাজনীতিবিদ বা জাতিকে তো কিছু কন্ট্রিবিউট করতে পারবেই না বরং তার কারণে জাতি ধ্বংস হবে। এজন্য আত্মসম্মান এখন এই আত্মসম্মান বোধ এখন তার মানে কি একটা মানুষের ওই রেসপেক্ট টুকু সেলফ রেসপেক্ট টুকু থাকতে হবে যে না আমি একটা জায়গা অর্জন করছি আমার এমন কিছু করতে হবে, এমন কিছু কন্ট্রিবিউশন আমার রেখে যেতে হবে। মানুষের জন্য এমন কিছু করে যেতে হবে যেটা মানুষ স্মরণ করবে। হ্যাঁ, ডাক্তার এটা আমার জন্য একটা সুযোগ। সুযোগ মানে হচ্ছে আমার কিছু করণীয় আছে সে কাজটুকু আমি করে যাব। আমি এমন কিছু জিনিস শিখেছি, সেই জিনিসটা আমি মানুষকে জানিয়ে যাব। হ্যাঁ? সো এরকম। আত্মসম্মান বোধ মানে আবার আত্ম অহংকারী হওয়া নয়। অনেক সময় আত্মসম্মান বোধ মানে এটা না যে আপনি নিজেকে হনু মনে করবেন তা না। আত্মসম্মান বোধ মানে নিজের ভুল ভ্রান্তিকে মেনে নেয়া। যে আমার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, আমিও অনেক কিছু জানি না। সো আমি এগুলা নিয়ে বলা শুরু করলে আমার ভুল ভ্রান্তিগুলো সামনে আসবে।
আম এবং সেখান থেকে আমি অনেক কিছু জানবো। এর মানে এই নয় যে আমি আমার ভুলগুলোকে শুধরাতে চাই না। তাই না? আত্মসম্মান বোধ মানে এই না যে আমি আমার যে ভুল সেগুলো শুদ্ধ। সেগুলো নিয়ে আমি গোঁয়ার্তুমি করব। না, আমি আমার ভুল নিয়ে গর্বিত বা গর্বিত। বরং এর মানে হচ্ছে মানে আত্মসম্মান বোধ মানে এই না। তাহলে এর মানে হচ্ছে এর মানে হচ্ছে যে আমি আমার ভালো-মন্দ নিয়েই আমি। আমি ভুল করি এবং সেই ভুল থেকে শিখি। মানে আমার এই আত্মসম্মান বোধ মানে আপনার মধ্যে এই একটা ফিলিং থাকতে হবে যে আমি অনেক কিছু জানি না। হ্যাঁ, আমি শুরু করব, আমি ভুল করব, সেখান থেকে আমার একটা নলেজ হবে। কেউ এসে আমার ভুলটা ধরিয়ে দিবে। কেউ এসে আমাকে ২ টা রেফারেন্স দিবে। তখন আমি বুঝবো যে না, আমি যেভাবে চিন্তা করছিলাম এরকম তো আর না। হ্যাঁ? সো এইভাবে আপনার মধ্যে নতুন উপলব্ধি তৈরি হবে। সো আ সেই যে জিনিসগুলো। এবার আসেন আত্মসম্মান বোধ আমাদের সাফল্য ব্যর্থতায় সরাসরি ভূমিকা রাখে। এই আত্মসম্মান বোধটা আমাদের সাফল্য ব্যর্থতায় সরাসরি ভূমিকা রাখে। কিরকম ভূমিকা রাখে দেখুন। আত্মসম্মান বোধে বলীয়ান মানুষ আত্মপ্রত্যয়ী। যখন আপনার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে তখন আপনার মধ্যে আত্মপ্রত্যয় থাকবে। আপনি তখন পরগাছার মতো আরেকজনের উপরে নির্ভরশীল থাকবেন না। তাই না? আপনি তখন দৃঢ় প্রতিজ্ঞ। আপনি দেখবেন আপনার মধ্যে একটা এনার্জি কাজ করতেছে। যে আপনি যখন দায়িত্ব নিচ্ছেন। এই যে প্রমোশন মানে কি? প্রমোশন মানে দায়িত্ব নেয়া। প্রমোশন মানে হচ্ছে আপনাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া। এখন আমরা অনেক সময় মনে করি যে ভাই উনি প্রমোশন পেল, আমি পেলাম না কেন? উনি প্রমোশন পেয়েছে কারণ হচ্ছে উনি অতিরিক্ত দায়িত্ব নেয়ার মতো ফিটনেস উনার আছে। তো এরকম। এখন আপনি যখনই অতিরিক্ত দায়িত্ব নিবেন, তাই না? অতিরিক্ত দায়িত্ব গ্রহণের মতো আম মানসিক অবস্থা যখন আপনার থাকবে, আ তখন হচ্ছে আপনি প্রমোশন পাবেন। তারপরে হচ্ছে এই যে দায়িত্ব বা দক্ষতা ও দায়িত্ব গ্রহণে আগ্রহী। মানে আপনি আরো অতিরিক্ত কিছু জিনিস শিখতে চান। সেই দক্ষতাগুলো আপনি অর্জন করতে চান। অতিরিক্ত দায়িত্ব আপনি নেয়ার জন্য আগ্রহ আছে আপনার। তাই না? তারা জীবনের সবসময় আশাবাদী। যত খারাপ পরিস্থিতিই হোক তারা আশাবাদী। তারা সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখে। এই যে তারা সবার সাথে যে আমি আরেকজনকে রেসপেক্ট করলে সেও আমাকে রেসপেক্ট করবে। এবং সমৃদ্ধ জীবন যাপন করে। তাই না? তারা সমৃদ্ধ জীবন যাপন করে। আত্মসম্মান বোধের চর্চা আপনাকে ইগো মুক্ত আত্মবিশ্বাস যোগায়। তাই না? এই যে আত্মসম্মান বোধের যে চর্চা, সেখান থেকে আপনার মধ্যে ইগো মুক্ত একটা আত্মবিশ্বাস যোগাবে। ইগো মানে হচ্ছে অহংবোধ, সেটা আমাদের মধ্যে সাপ্লাই করে শয়তান। তাই না? দায়িত্ব নেবার উৎসাহ যোগায়। যখন আপনার মধ্যে আত্মসম্মান বোধ তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার দায়িত্ব নেওয়ার মতো একটা উৎসাহ তৈরি হয়েছে। আশাবাদী মনোভাব তৈরিতে সহায়তা করে। সুসম্পর্ক এবং সমৃদ্ধ জীবনযাপনের নিশ্চয়তা নেয়। নতুন সম্ভাবনা এবং দায়িত্ব গ্রহণে সাহস যোগায়। আপনাকে অনেক বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ বানায়। নিরাপত্তার অনুভূতি দেয়। আপনার মধ্যে তখন ঐরকম একটা মেন্টালিটি তৈরি হবে। যখন আপনি আপনার নিজেকে রেসপেক্ট করবেন, নিজেকে একজন দায়িত্বশীল পুরুষ, নিজেকে একজন দায়িত্বশীল মানুষ যখন মনে করবেন, তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা কর্মস্পৃহা তৈরি হয়েছে। সো কথাটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষ, এই যে I wish I were a brother like that, তাই না? এই I wish I were a brother like that মানে হচ্ছে এক লোক তার বাসার সামনে একটা নতুন গাড়ি ধুইতেছে সকালবেলায়। তো তার নেইবার বের হয়ে বলতেছে যে, "ওয়াও! what a nice car" কি চমৎকার একটা গাড়ি। তো তখন ওই গাড়ির মালিক বলতেছে, বলে যে, "এই গাড়িটা আমাকে আমার ভাই গিফট করছে। আমার ভাই আমাকে এই গাড়িটা গিফট করছে।" আচ্ছা। তখন প্রতিবেশী বলতেছে, বলে যে, "I wish I have a car like this" যে আমার যদি এইরকম একটা কার থাকতো। মানে প্রতিবেশীর গাড়ি নাই তাই সে আক্ষেপ করতেছে আরকি যে আমারও যদি এরকম সুন্দর একটা গাড়ি থাকতো। সে আক্ষেপটা করতেছে। তো প্রতিবেশীর ওয়াইফ বলতেছে সাইড থেকে যে, "আহারে! আমার যদি এরকম একটা ভাই থাকতো। মানে এইরকম ভাই যে ভাইকে গাড়ি গিফট করছে। এইরকম একটা ভাই যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হইতো।" তখন ওই প্রতিবেশীর বাচ্চা সাইড থেকে বলতেছে যে, "I wish I were a brother like that" যে আমি যদি সেই ভাইটা হইতাম। মানে যেই ভাই গাড়ি গিফট করছে, আমি যদি সেই ভাইটা হইতাম। তাহলে দেখেন যেই ভাই গাড়ি গিফট করছে, তার মানে সে আরো রিচ এবং সে রিচ হার্টেড। তার নিশ্চয়ই আরো গাড়ি আছে এবং তার ভাইকে গাড়ি গিফট করার মতো তার মানসিকতাও আছে। তো ওই ছেলেটা বলতেছে যে, "I wish I were a brother like that" আমি যদি সেই ভাইটা হইতাম, যে ভাই গাড়ি গিফট করছে। আপনি যদি হইতে চান, তাহলে সেই ভাইটা হইতে চান, যে ভাই গাড়ি গিফট করছে। সে ভাইটা হতে কারণ এখানে তো আপনি কিছুই হন নাই। আপনি এখানে সবকিছুই কিন্তু আশা আকাঙ্খার কথা। কিন্তু আকাঙ্খার মধ্যেও দেখেন আমাদের কত দরিদ্র চিন্তাভাবনা।
যে একজন বলতেছে যে, "আমার যদি এরকম একটা গাড়ি থাকতো।" আরেকজন বলতেছে যে, "আমার যদি এরকম একটা ভাই থাকতো।" কিন্তু যে রিচ চিন্তা করতেছে, যার আত্মসম্মান বোধ আছে সে বলতেছে, "I wish I were a brother like that." আমি যদি সেই ভাইটা হইতাম। সো আপনি সেই ভাইটা হওয়ার চেষ্টা করেন। যে না আমি এমন কিছু কন্ট্রিবিউট করে যাব। সো আত্মমর্যাদাহীন মানুষ যাদের মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বোধ নাই, তারা না ভালো লিডার না ভালো ফলোয়ার। যাদের মধ্যে আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বোধ নাই, তারা ভালো লিডারও না, তারা ভালো ফলোয়ারও না। এজন্য তাদের চাকরিও থাকে না। তাদের প্রমোশন তো দূরের কথা। তারা সমালোচনা নিতে পারে না। তাদের যখন সমালোচনা করে, তারা সে সমালোচনাটা নিতে পারে না। আপনি তাদের সমালোচনা করলে তারা হয় রক্ষণাত্মক অথবা আক্রমণাত্মক হয়ে ওঠে। মানে যারা আত্মসম্মান বোধহীন মানুষ তাদেরকে সমালোচনা করলে তারা হয় আক্রমণাত্মক হয়ে ওঠে অথবা রক্ষণাত্মক হয়ে ওঠে। খুবই ডিফেন্সিভ হয়ে যায় অথবা খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা অহংবোধের কারণে তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে পারে না। তাদের মধ্যে এক ধরনের অহংবোধ তৈরি হয় এবং তারা তাদের ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করে না। এরা খুবই অহংকারী এবং গোঁয়ার। এদের মধ্যে এক ধরনের অহংবোধ তৈরি হয় এবং এরা খুবই অহংকারী এবং এরা খুব গোঁয়ার, যারা আত্মমর্যাদাহীন মানুষ। তারা মনে করে তারা সবই জানে। তারা মানুষকে অবজ্ঞা করে। এরা মুখোশধারী ভাব নেয়, ভাব ধরে যা তারা নয়। আর এই অহংকারী মানুষরা আত্মকেন্দ্রিক, অভদ্র, অবিবেচক এবং খুবই স্বার্থপর। তাহলে এগুলো হচ্ছে এই আত্মসম্মান বোধের ঠিক বিপরীত। যে, যে সেলফ রেসপেক্ট যখন আমরা বলি, তখন এটার বিপরীতটা কি? সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে এগুলাকে আমার ইরেজ করতে হবে। এগুলা আমার মধ্যে আছে মানে হচ্ছে আমি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ না। যদি আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ আমি না হই, তাহলে আল্টিমেটলি আমি আমার সাকসেস যে জিনিস আমি অ্যাচিভ করতে চাইতেছি বা আমি যেটাকে সাকসেস মনে করতেছি সেটা আসলে আমার সাকসেস না। সেটা আল্টিমেটলি আমার বড় রকমের ফেইলিউর। মানে সেটা আমাকে আসলে বিখ্যাত বানাবে না, সেটা আমাকে কুখ্যাত বানাবে। সেইটা শেষ পর্যন্ত আমার জন্য আত্মঘাতী হবে। সো এই ফাউন্ডেশন ছাড়া তরতর করে উপরে উঠতে গেলে আমি বরং আরো বড় বিপদে পড়ব। সো এ কারণে খেয়াল করতে হবে যে আ আমি কি খুব অহংকারী কিনা? আমি কি খুব গোঁয়ার কিনা? এটা নিজেকে একটু চেক করবেন। আমি কি এরকম মনে করি কিনা যে আমি সবকিছু জানি পৃথিবীর? আমি মানুষকে অবজ্ঞা করি কিনা? যদি দেখেন যে হ্যাঁ, আমি মানুষকে অবজ্ঞা করি তাহলে এটা বাদ দিতে হবে। মানুষকে আপনার রেসপেক্ট করতে হবে। তাই না? এবং যা না তার ভাব ধরা। তাই না? এগুলো আত্মমর্যাদাহীন মানুষের কাজ। তাই না? আপনি যা না তার ভাব ধরতেছেন। যদি এরকম হয় তাহলে আপনি বুঝবেন যে না আমি যা আমি তাই। হোয়াটএভার ইট ইস এবং যেইটা আমি করি এই যে কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা আছে যে, "হে দারিদ্র তুমি মোরে করিয়াছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস।" ভাই আমি দরিদ্র। হ্যাঁ, আমি যা আমি তাই। তাই না? কিন্তু এই যে পৃথিবীতে অনেক দরিদ্র মানুষ আছে। তাই না? এবং সেই কিন্তু তারা বড়লোকের ভাব নেয় নাই। কিন্তু কিছু মানুষ আছে ফেক। তাই না? ওই যে বলে না কিডনি বেচে আইফোন কেনা। কিছু মানুষ আছে এরকম। বড়লোকের ভাব ধরে থাকবে। মানে আপনার দেখা গেছে যে আ তার মান মানে নিজের আর্থিক অবস্থা অত ভালো না। কিন্তু খামাখা বড়লোকই দেখাবে। খামাখা বড়লোক সেজে থাকবে। সো এগুলো হচ্ছে যাদের মধ্যে আত্মসম্মান বোধের কমতি আছে, সেলফ রেসপেক্ট যাদের মধ্যে নাই তাদের মধ্যে এসব জিনিসটা কাজ করে। তাই না? আপনি ভাই পৃথিবীতে বহু মানুষ আছে তারা কখনো স্কুলে পড়েনি। স্টিভ জবস, আপনার হেনরি ফোর্ড। হেনরি ফোর্ডকে আমেরিকান মানুষ আমেরিকার যেকোনো প্রেসিডেন্টের থেকে বেশি সম্মান করে। কারণ আমেরিকার অর্থনীতির বুনিয়াদ হেনরি ফোর্ড তৈরি করে দিয়ে গেছে। এই যে আজকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, এইটার ফাউন্ডেশন মানে একটা কর্নার স্টোন হচ্ছে হেনরি ফোর্ড। সো হেনরি ফোর্ডকে আমেরিকানরা একজন প্রেসিডেন্টের সমান রেসপেক্ট করে। বাট হেনরি ফোর্ড প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না। টমাস আলভা এডিসন। পৃথিবীতে এরকম অসংখ্য বড়, বড় মানুষ আছে যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না। তারা স্কুলে পড়েননি। আ আমাদের দেশেও আকিজ, আমাদের দেশেও অনেক বড়, বড় ব্যবসায়ী আছে যারা কখনো স্কুল কলেজে পড়েননি। কিন্তু তারা আমাদের অর্থনীতির ভিত তৈরি করে দিয়ে গেছে। তারা রাজনীতিতে অনেক বড় অবদান রাখছে। সো কিন্তু উনারা দরিদ্র ছিলেন। মাওলানা ভাসানী, উনি অত্যন্ত দরিদ্র। উনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। দিন এনে দিন খেতেন। এরকম। আপনি দেখছেন উনারা যেসব ছবি পাওয়া যায় উনি নিজে রান্না করতেন। মানে টিনের ঘরে থাকতেন। কিন্তু মানুষ মাওলানা ভাসানীকে কত রেসপেক্ট করে। আবার কত মানুষ আছে, কত রাজনীতিবিদ আছে হাজার, হাজার কোটি টাকার মালিক। তারা মারা গেলে ২ দিন পরেও মানুষ তাদেরকে মনে রাখে না। সো এইসব ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্ট না। কথাটা হচ্ছে যে আপনার ওই যে আপনি যা আপনি তাই। কোন রকমের লেবেল, কোন রকমের মুখোশ ধরার কোন দরকার নেই।
যে আমি যা না তার থেকে বেশি ভাব ধরতেছি আমি। তার মানে হচ্ছে আত্মসম্মান বোধের অভাব আছে। এবং এই এই অহংকারী মানুষটা আত্মকেন্দ্রিক। মানে অহংকার বশে সে অন্য কারো সাথে মিশতে পারে না। যে ভাই ওরা গরিব, ওদের সাথে আমি মিশি না, অমুকের সাথে মিশি না। তাই না? এরকম অনেকেই আছে। এরা খুবই আত্মকেন্দ্রিক, এরা খুবই অভদ্র, এরা হ্যাঁ, অনেকেই আছে বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে হয়তো আপনি অনেকের সাথে মিশেন না বা অনেকের খোঁজখবর নেওয়া হয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু অহংকার বশে যদি আপনি কাউকে অবজ্ঞা করেন, অভদ্রতা এবং অবিবেচক এবং খুবই স্বার্থপর আরকি, শুধু নিজেরটাই বুঝে, এসব মানুষরা আত্মমর্যাদাহীন মানুষ। আত্মমর্যাদাহীন মানুষরা জীবনে শেষ পর্যন্ত অপমান অপদস্থ হয়। শেষ পর্যন্ত কুখ্যাত হয় এরা। এরা আল্টিমেটলি বেশি কিছু অর্জন করতে পারে না। সো এরপর যে জিনিসটা সেটা হলো এই যে আত্মসম্মান তৈরিতে রোল মডেল। একটা পাসপোর্ট যেমন বিশ্ব ভ্রমণের পূর্ব শর্ত ঠিক তেমনি ইতিবাচক আত্মসম্মান বোধ একটি অর্থবহ আত্মবিশ্বাসী জীবনের পূর্ব শর্ত। মানে আপনি যদি একটা ওয়ার্ল্ড ট্যুরে যেতে চান, আপনার তো সবার আগে একটা পাসপোর্ট লাগবে। একটা পাসপোর্ট ছাড়া তো আর আপনি বিশ্ব ভ্রমণ করতে পারবেন না, ইন্ডিয়াও যেতে পারবেন না। ঠিক তেমনি আত্মসম্মান বোধ এটা যদি না থাকে তাহলে অর্থবহ আত্মবিশ্বাসী জীবনযাপন আপনি করতে পারবেন না। আপনি দেখবেন শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় যেসব মানুষের আত্মসম্মান বোধ নাই, যেসব মানুষ ওই যে বললাম আত্ম অহংকারী, যারা মানুষকে অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, নিজে কোন হনু রে, নিজে কত শিক্ষিত, নিজে কত ধনী, নিজে কত বড়লোক, এরা শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, বিভিন্ন জায়গায় গিয়ে অপমান অপদস্থ হয়। তাদেরকে কেউ পছন্দ করে না। একটা সময় এরা একঘরে হয়ে যায়। সো ইতিবাচক এরা খুবই আনকমফোর্টেবল আরকি। ইতিবাচক আত্মসম্মান বোধ তৈরিতে একজন রোল মডেল খুবই গুরুত্বপূর্ণ। আর একজন আদর্শ রোল মডেল হতে পারে পিতামাতা, শিক্ষক, একজন ভালো শিক্ষক যাকে আপনি দেখবেন যে সবাই রেসপেক্ট করে এরকম। তারপরে হচ্ছে আপনার অফিসার, ম্যানেজার যাকে মানুষ রেসপেক্ট করে, সুপারভাইজার, এরা আপনার রোল মডেল হইতে পারে। শৈশবে একজন মানুষের আত্মসম্মান বোধ তৈরি হয়। শিশুদের যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা না থাকায় তারা খুবই অনুকরণ প্রিয় হয়। শিশুরা যখন তাদের এখন এই রোল মডেলরা এই যে এরা আপনার এই যে আমাদের ম্যানেজার বলেন, সুপারভাইজার, আমাদের পিতামাতা, শিক্ষক এরা কিন্তু আমাদের রোল মডেল। এরা খারাপ হোক, ভালো হোক এদের থেকেই আমরা কিন্তু শিখি অনেক কিছু। এখন অনেক সময় হয় কি শিশুরা তাদের অনুকরণীয় আদর্শ যেমন শিক্ষক, মাতা-পিতা, রাজনৈতিক নেতাদের দেখবে এবং সগৌরবে প্রতারণা করতে আ অথবা রেস্টুরেন্টের চামচ বা হোটেলের টাওয়েল চুরির ছোট অন্যায় অনৈতিক কাজের গল্প সদম্ভে বলতে শুনে আ তাদেরকে হয় তাদের অনুকরণীয় ব্যক্তিদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় অথবা নিজেরা সেসব অনুকরণ করে। অনেক সময় দেখেন আমরা অনেক ছোট অন্যায় করি এবং এগুলা আমরা গর্ব করে বাসায় এসে বলি। রেস্টুরেন্ট থেকে একটা চামচ চুরি করে এনে আপনি খুব গর্ব করে বললেন। বা হোটেল থেকে একটা টাওয়েল চুরি করে নিয়ে আসলেন। এখন বাচ্চারা কিন্তু সেখান থেকে ২ টা ঘটনা ঘটে। হয় তাদের বাবা-মা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। যে আমার বাপ-মা এগুলো করতেছে। অথবা তারাও আস্তে সেই কাজগুলো অ্যাডপ্ট করে যে এটা তাইলে একটা বিরাট আম গর্বের কাজ। সো কথা হচ্ছে যেটা সেটা হলো আ এজন্যই আমরা যখন আমাদের রাজনৈতিক নেতাদেরকে দেখি যে সগৌরবে তারা মিথ্যা কথা বলতেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে, তখন কি হয়? হয় পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরাও অসৎ রাজনীতিবিদ হয়। তাদেরকে দেখে এটা শিখে এবং অথবা আমাদের রাজনীতিবিদদের সম্পর্কে আমাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। সো এই রাজনৈতিক নেতা বলেন, আমাদের শিক্ষক বলেন, আমাদের এই যে শিক্ষকদেরকে আমরা দেখতেছি, বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এই যে আ তো কিছুদিন আগে একজন শিক্ষক মারা গেলেন। আম আ তো অনেকে খুবই নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি অবশ্য উনার সম্পর্কে জানি না। তাই আমি নেতিবাচক কোন মন্তব্যই করব না। বাট শিক্ষক অ্যাজ এ হোল মানে একজন শিক্ষক মানে হচ্ছে উনি সম্মানিত, শিক্ষক মানে হচ্ছে উনি বিশেষ মানে শিক্ষক যখন আমরা বলব কিন্তু স্পেসিফিক অনেক শিক্ষকই আছে তারা এই সম্মান পাওয়ার যোগ্য না। অনেক শিক্ষক আছে খুবই অসৎ। অনেক শিক্ষক আছে তারা অনেক অন্যায় অপকর্মের সাথে যুক্ত। সো মানে ব্যক্তিগতভাবে এমন অনেক খারাপ শিক্ষক আছে। সেটা মাদ্রাসায়ও আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র আছে। আবার কিন্তু এজ এ হোল আমরা যখন একজন বলি শিক্ষক, মাতা-পিতা, আর মাতা-পিতার মধ্যে অনেক খারাপ মাতা-পিতা আছে। তারা বাচ্চাদের সামনে এমন অশ্লীল অশ্রাব্য ভাষায় ঝগড়া করে যেগুলা থেকে আ মানে আ আপনার শিশুদের এমন তাদের হয় বাবা-মা সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয় অথবা তারা খারাপ জিনিসটা আস্তে শিখে। সো এই যে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, এখন আত্মমর্যাদাহীনতার একটা বড় কারণ হচ্ছে আনফেয়ার কম্প্যারিজন। তাই না? অনেক সময় আমরা অসম তুলনা করি। এখান থেকে মানুষের মধ্যে এক ধরনের আত্মমর্যাদাহীন আচরণবোধ তৈরি হয়। তাই না? আত্মমর্যাদা সম্পন্ন মানুষরা কখনো অন্যের সাথে নিজেদের তুলনা করে না।
দেখেন আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক। প্রত্যেকটা মানুষের হিস্ট্রি, প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতা ভিন্ন। সো আপনি কখনোই আরেকজনের সাথে কম্পেয়ার করে আপনি হ্যাপি হতে পারবেন না। আপনি কখনোই আ একটা রেসপেক্টফুল লাইফ পেতে পারবেন না। একেকজন মানুষের জীবনের বাস্তবতা একেক রকম। ওই যে বললাম আমেরিকায় যখন আপনি আসবেন, আগে বলছিলাম যে আমেরিকায় যখন আপনি আসবেন একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম। কারণ একেকজনের বাস্তবতা একেক রকম। আপনি আ আমেরিকায় এসে আ কে কিরকম কে কোন বাস্তবতায় আসছে সেটার উপরে নির্ভর করে। সো আপনি কখনোই আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারবেন না। আপনি বলবেন যে, "ভাই আমরা একই ফ্লাইটে করে ২ জন কানাডায় আসছি। ২ জন আমেরিকায় আসছি। কিন্তু আজকে আমি এখানে বা আমার বন্ধু অমুক জায়গায় সে এত ভালো করলো, আমি ভালো করতে পারলাম না।" ভাই তার ভালো করার পিছনে আরো অনেক এলিমেন্ট আছে। ২ জনের একই ফ্লাইটে আসলেও ২ জনের শিক্ষাগত যোগ্যতা একরকম না। তারপরে হচ্ছে লাক ওই যে বললাম কিছু জিনিস তো থাকেই। তার লাক ফেভার করছে। সে হয়তো তারপরে হচ্ছে এখন দেখা গেল যে সে আসছে হলো একই ফ্লাইটে আসছে ঠিক আছে। কিন্তু হয়তো তার আগে তার ভাই ব্রাদার সবাই আসছে। তারা আগে এখানে প্রতিষ্ঠিত হইছে। তারপরে সে আসছে অনেক পরে। সো তার জন্য কানাডার লাইফ একরকম, আপনার জন্য আবার আরেক রকম। আপনি হয়তো আপনার 14 জেনারেশন এর মধ্যে ১ম আসছেন। আপনার চেনা পরিচিত কোন লোক নাই। সো আপনার জন্য জীবন বা অভিজ্ঞতাগুলো আরেক রকম। একই ফ্লাইটে আসেন, একই দেশই হোক, একই শহরই হোক, দুজনের জন্য বাস্তবতা ২ রকম। সো কখনোই আরেকজনের সাথে আপনি কম্পেয়ার করে আপনি একটা হ্যাপি লাইফ পেতে পারবেন না। যে উনি এত ভালো করলো, আমি কেন করতে পারলাম না? ডাজন্ট ম্যাটার। আপনার পৃথিবীতে কত মানুষ এই যে অনেক সময় আমরা খুবই সুপরিচিত কোনো একজন মানুষ যখনই একটু ভালো করে তাদের সাথে কম্পেয়ার করে আমরা অসুখী হই। তাদের সাথে কম্পেয়ার করে আমরা ডিমোরালাইজড হয়ে যাই। বা তাদের সাথে কম্পেয়ার করে আমরা অনেক আত্ম অহংকারে ভুগি। ২ টিই হয়। যে হ্যাঁ, তাদের তুলনায় আমি কত ভালো আছি, আমি কত ভালো করছি, আমি কোন হুনুরে। ভাই আমার তার জীবনের স্ট্রাগল টা আমি জানি না। তাকে আমি অনেক পেছনে পড়ে থাকতে দেখতেছি। তাই তাকে নিয়ে আমার হাসি তামাশা করা উচিত না। কারণ তার জীবনের বাস্তবতা আমি জানি না। তার জীবনে কি ঘটছে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। সো তার সাথে আমার কম্পারিজন চলে না। নট নেসেসারিলি যে আমরা একই ক্লাসে পড়ছি দেখেই আমরা ২ জন সমান এবং ২ জনকে একইভাবে কম্পেয়ার করতে হবে। নো, এই ধারণাগুলো ঠিক না। সো কারণ প্রত্যেকের জীবনের পাথ আলাদা। প্রত্যেকের জীবনের গল্প আলাদা। প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতা আলাদা। প্রত্যেকটা মানুষের জীবনের ইভেন্ট, সিরিজ অফ ইভেন্ট সেগুলো আমরা জানি না। তাই কখনোই কোনো অবস্থাতেই আপনি কারো সাথে কম্পেয়ার করবেন না আপনার। সো আত্মমর্যাদা সম্পন্ন মানুষরা কখনো অন্যদের সাথে নিজেদের তুলনা করে না। তারা নিজেদের কাজের মান উন্নয়ন করে। তো আপনার যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ভাই দেখুন আজকের এই আমরা যদি সারা পৃথিবীর কথা চিন্তা করি, সারা পৃথিবীতে ২০০ র উপরে দেশ আছে। সেখানে কত মানুষ মন্ত্রী হচ্ছে, সেখানে কত মানুষ এমপি হচ্ছে, সেখানে কত মানুষ আজকে সফল হচ্ছে। সো তাদের কারণেই আমাদের মাথা ব্যাথা নাই। কত মানুষ লটারি জিততেছে, কত মানুষ ব্যবসা করে কত দেশে সিআইপি হচ্ছে, ভিআইপি হচ্ছে। তাই না? কত মানুষ পৃথিবীতে হাজার বিশ্ববিদ্যালয় আছে। সেখানে কতজন আ ভাইস চ্যান্সেলর হচ্ছে। সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই। কিন্তু আমাদের পরিচিত একজন একটা ভালো স্কলারশিপ পাইলই আমাদের মন খারাপ হয়ে গেল। যে সে কেন পাইলো? আমি কেন পাইলাম না? আমাদের পরিচিত একজন মানুষ দেখা গেল যে সে আমেরিকার একটা ভিসা পাইলো, আমার মন খারাপ হয়ে গেল। আমার পরিচিত কোনো একটা মানুষের একটা ভালো বিয়ে হইলো, আমার মন খারাপ হয়ে গেল যে আমার বোনটার বিয়ে হইল না। তার কেন হইল? তার থেকে তো সেই অনেক বেশি কোয়ালিফাইড। ভাই তো আরেকজনের সাথে কম্পেয়ার করে তো আর আপনার মন খারাপ করারও কিছু নাই। আপনার অতিরিক্ত মন ভালো হওয়ারও কিছু নাই। তাই না? আপনার জীবনের গল্প আপনার সাথে যা ঘটবে তা আপনার। আরেকজনের সাথে আপনার কম্পেয়ার করার কোন প্রয়োজন নেই। সো আত্মমর্যাদা সম্পন্ন মানুষরা যেটা করে সেটা হচ্ছে তারা নিজেদের লাইফ লিড করে। আ আশেপাশের মানুষের যখন ভালো শুনে তাদেরও ভালো লাগে। সেই খারাপ লাগানোটা কিন্তু পাপ। মানে এই যে ঈর্ষা, মানে পরিচিত মানুষের ভালো কিছু হলে আমাদের খারাপ লাগে। এটা আমাদের লাগে। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন। এটাই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। এই যে দেখবেন আমরা অনেক সময় বেশভূষা নিয়ে কথা বলি। বেশভূষা নিয়ে আমাদের বিরাট আগ্রহ। কেন? কারণ হচ্ছে আমাদের এগুলা কিন্তু আমাদের ধর্মে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু দেখবেন বেশভূষা, পোশাক-আশাক নিয়ে আমাদের আগ্রহ বেশি এবং লোক দেখানো যেসব ইবাদত, সেগুলো নিয়ে আমাদের আয়োজন সবচেয়ে বেশি। এর কারণটা কি জানেন? ভালো মানুষ হওয়া কঠিন। ভালো মানুষ হওয়া সাজা সহজ। ভালো মানুষ হওয়া কিন্তু খুবই কঠিন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ভালো মানুষ হওয়া। আর পৃথিবীর সবচেয়ে সোজা কাজ হচ্ছে ভালো মানুষ সাজা। তাই না? ভালো মানুষ সাজতে কিচ্ছু লাগে না। এই যে কালকে বলছিলাম না যে আমার কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে। সুন্দর পাঞ্জাবি পরা টুপিও আছে। টুপি একটা মাথায় দিয়ে দাড়ি একটা রেখে দিলেই কিন্তু আমি বিরাট মাওলানা।
সো এই মাওলানা সাজতে আপনার ৫ মিনিটও লাগবে না। কিন্তু সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ধার্মিক হইতে কিন্তু আপনার জীবনভর সাধনা করা লাগবে। তাই না? এই যে আমরা বলি না বড় পীর আব্দুল কাদের জিলানী। তো উনি বড় পীর কি কারণে? উনার দাড়ি ছিল এই কারণে। উনি নামাজ পড়তেন। নামাজ পড়া এমন কোন কষ্টের কাজ না। এমন কোন কি কষ্টের কাজ? তারপরে এগুলো লোক দেখানো। লোক দেখানো যেসব জিনিস এগুলো খুবই সোজা। কিন্তু কঠিন যে জিনিসগুলো সেটা হচ্ছে গিয়ে বড় পীররা করছে। বড় পীর অনেক ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষ হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তাই না? ভালো মানুষ মানে কি? যেমন ধরেন হিংসা। আমি সেইদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা ওয়াজ শুনতেছিলাম। উনি এভাবে বলছেন, বলে যে এই যে সাবিনা ইয়াসমিন, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনার একটা ওয়াজে বলতেছে আরকি। বলে যে সাবিনা ইয়াসমিনের কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়ছে। তো সকল মত পথের এই গায়করা মানে সকল মত পথের শিল্পীরা হচ্ছে চাঁদা ধরে উনার চিকিৎসার জন্য টাকা তুলে দিছে। তো এই কথাটা উনি এজন্য বলল যে দেখেন শিল্পীদের মধ্যে সবাই কিন্তু আরেকজন শিল্পীর ক্যান্সার হইছে শুনে চাঁদা তুলে তার চিকিৎসার জন্য টাকা দিল। কিন্তু আমাদের আলেম ওলামাদের মধ্যে, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছে যে আমাদের আলেম ওলামাদের মধ্যে যদি কারো ক্যান্সার হয়, তাহলে সকল মত পথের আলেম ওলামারা কি টাকা তুলে তার চিকিৎসার জন্য টাকা দিবে? দিবে না। এটা শুনে আপনাদের অনেকের কাছে অবাক মনে হইতে পারে যে কি বলেন? আলেমদের কারো অসুখ হইলে তো অন্যান্য আলেমরা টাকা-টুকা তুলে দেয় তো। হ্যাঁ, দেয়। ওই ওনাদের তরিকার লোকরা দেয়। বিরোধী মতের আলেম যারা আছে তারা বরং আ মনে বলবে পিছনে, পিছনে বলবে যে ভালো হইছে, মরুক, তাড়াতাড়ি মরুক আরো। তাই না? এই তারা আরো ফতুয়া দিবে যে তার মরলে তার জন্য ইন্নালিল্লাহ পড়াও জায়েজ নাই। সে মরলে তার জানাজা পড়াও উচিত হবে না। যে আলেম তার জানাজা পড়াবে সেই আলেমও কাফের। তার বউ তালাক হয়ে গেছে। এইসব ফতুয়া পিছনে, পিছনে দিবে। এখন মানে কি ওই যে হয়তো জামাতে ইসলামের একজনের ক্যান্সার ধরা পড়লে জামাতে ইসলামের যেসব আলেমরা আছে তারা চাঁদা-মাদা তুলে দিবে। কিন্তু আলে হাদিসরা মনে, মনে বলবে যে মরুক, মরুক। তাড়াতাড়ি মরুক আরো। আলে হাদিসের কারো আবার যদি এরকম ক্যান্সার ধরা পড়ে তাইলে আবার জামাতের লোকরা বলবে মরুক, মরুক। তাড়াতাড়ি মরুক। এই আলেম উনি এই কথাটাই বললেন যে তাইলে সাবিনা ইয়াসমিনের ক্যান্সার ধরা পড়ল সব শিল্পীরা তারা চাঁদা তুলে কিন্তু তার চিকিৎসার খরচ দিল। কিন্তু আমাদের আলেম ওলামাদের মধ্যে এইরকম হিংসা এবং কথাটা সত্যি। আমাদের আলেম ওলামাদের আপনি কোন একজন ইউনিভার্সিটির ভিসি কে যদি জিজ্ঞেস করেন, একজন ইউনিভার্সিটির ভিসি আমাকে বলছিল বলে যে, অন্যান্য ডিপার্টমেন্টের টিচারদের মধ্যেও দলাদলি আছে, তাদের মধ্যেও হিংসা আ আছে। কিন্তু ইসলামিক স্টাডিজ এর টিচারদের মধ্যে এই পরিমাণ হিংসা, এই পরিমাণ পরশ্রী কাতরতা এবং এই পরিমাণ ঝগড়া অন্য আর কোন ডিপার্টমেন্টের মধ্যে নাই। অথচ ওনারা টিভিতে গিয়ে কত সুন্দর, সুন্দর ওয়াজ করতেছে। কিন্তু একজন আরেকজনের দেখতে পারে না। এবং এত কারণ তাদের মধ্যে তরিকা আছে। বিভিন্ন তরিকার দলাদলি আছে। এক তরিকার লোক আরেক তরিকার মানুষই মনে করে না। মনে করে যে সে মারা গেলে তার জানাজা পড়া উচিত হবে না। এইরকম এবং পড়েও না। মানে ইসলামিক স্টাডিজ এর মধ্যে বা এই হুজুরদের মধ্যে এত জেদাজেদি আছে যে আরেক হুজুর মারা গেলে তারা ফতুয়া দেয় যে তার জানাজা পড়া উচিত হবে না। তো এইরকম। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই কথাগুলো বলে এজন্য বলতেছে যে দেখেন এসব হিংসা এবং এই যে আচরণ এগুলো কিরকম পাপ উনি সেটার উপরে ওয়াজ করতেছিলেন আরকি। বলল যে দেখেন আপনি যদি মদ খান এটা গুনাহ। আপনি যদি আপনি যদি মদ খান, আপনি যদি শুয়োরের গোশত খান এটা গুনাহ। গুনাহ হবে আপনার। কিন্তু এইটার কারণে আপনার রোজার যে সোয়াব সেটা কিন্তু কাটা যাবে না। ধরেন আপনি যদি আজকে শুয়োরের গোশত খান আপনার গুনাহ হবে। পাপ হবে আপনার। মদ খান যদি আপনার গুনাহ হবে। কিন্তু মদের কারণে কিন্তু আপনার রোজার সোয়াব কাটা যাবে না। যে আপনি যে সারাদিন ধরে রোজা রাখলেন এটা থাকবে। আপনার সোয়াবও থাকবে, গুনাহও থাকবে। সোয়াবের পরিমাণ বেশি হইলে আপনি বেহেশতে যাবেন। ঠিক আছে। কিন্তু আপনার এই রোজার সোয়াব কিন্তু কাটা যাবে না। আপনি নামাজ পড়লেন সওয়াব হইল সেই সওয়াব কাটা যাবে না। কিন্তু হিংসা এমন একটা পাপ, পরশ্রী কাতরতা এমন একটা পাপ, ঝগড়া বিদ্বেষ পুষে রাখা কারো প্রতি এটা এমন একটা পাপ, এইটা শুধু পাপ না। এটার কারণে আপনার এই যে রোজার সওয়াব, আপনার নামাজের সওয়াব, আপনার কোরআন তেলাওয়াতের যে সওয়াব পুণ্য, এইটা পুড়ায় ফেলবে। মানে এটার মধ্যে আগুন লাগায় দিলে যেরকম এটা পুড়ায় ফেলে, এরকম পুড়ায় ফেলবে। আপনার মধ্যে যদি এই হিংসা থাকে, পরশ্রী কাতরতা থাকে যে কারো প্রতি। ধরেন আপনার ভাইয়ের প্রতি, আপনার আত্মীয়-স্বজনের প্রতি, আপনার পাড়া প্রতিবেশীর প্রতি, আপনার ক্লাসমেটের প্রতি, তার সাথে যদি আপনি এরকম বিদ্বেষ পোষণ করে রাখেন আরকি।
যে সে তার যেন অসুখ হয়, সে যেন পরীক্ষা দিতে না পারে, তাইলে আমি ফার্স্ট হয়ে যাব। এইরকম যদি আপনি মনে, মনেও চিন্তা করেন। দেখেন উপরে কি বলতেছেন সেটা তো মানুষ জানে। কিন্তু ভিতরে আপনি কি চিন্তা করতেছেন সেটা কে জানে? আল্লাহ জানে। এটা যদি আপনি মনে, মনেও চিন্তা করেন, তাহলে আপনার নামাজ, রোজার পাপ এগুলো পুড়ে যাবে। এগুলো পুড়ে ছালি হয়ে যাবে। মানে ছাই হয়ে যাবে আরকি। তো এইজন্য তাইলে বলেন আমাদের মধ্যে হিংসা আছে কিনা? আছে। তাইলে এইসব জিনিসগুলা থেকে মুক্ত হওয়া অনেক কঠিন। এইটা যদি আপনি মুক্ত হইতে পারেন, তাইলেই আপনি ওই যে বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত আবু বকর, হযরত ওমরের গুণে গুণান্বিত হবেন। এগুলাই হচ্ছে সাহাবীদের সুন্নাহ। এগুলাই হচ্ছে সাহাবীদের আপনার আ আ তাদের আদর্শ হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে নবীর সুন্নাহ। এগুলা আছে হাদিসের কিতাবে অধ্যায়ের পর অধ্যায় আছে। কিতাবুল আদাব, হিংসা নিয়ে এগুলা আমরা করি না। এগুলো নিয়ে আমরা কথা বলি না। আমরা আছি হলো দাড়ি নিয়ে, এটা নিয়ে ওটা। ধর্ম তো আপনার ভালো মানুষ হওয়ার জন্য আসছে। ধর্ম ভালো মানুষ সাজার জন্য আসেনি। বললাম না ভালো মানুষ সাজতে আপনার সময় লাগবে ৫ মিনিট। ৫ মিনিটের মধ্যে আপনি একেবারে পুরা আল্লামা সাজিয়ে দিতে পারবেন। পাগড়ি-পুগড়ি পইরা একেবারে দেখা যাবে যে আপনি বিরাট মাওলানা সাইজা গেছেন। ইট উইল টেক 5 মিনিটস। কিন্তু ভালো মানুষ হইতে আপনার লাইফ টাইম এর ডেডিকেশন লাগবে। কারণ ভালো মানুষ হওয়া সহজ না তো। এই আপনি এতক্ষণ ধরে আমি ওয়াজ করলাম, কতক্ষণ পরেই দেখবেন যে এই আবার আমি বইসা এটা চিন্তা করতেছি। তার মানে আমার কাঁধের উপর শয়তান আসছে। শয়তান আইসা আরেকজনের ব্যাপারে আমার ওয়াসওয়াসা দিতেছে। শয়তান আইসা খালি তার ব্যাপারে আমারে কুমন্ত্রণা দিতেছে। যে এই যে সেই যে এগুলো করলো, কেমনে করছে? নিশ্চয়ই কোন না কিছু তো আছে। এমনিই এত টাকার মালিক হইছে। চুরিদারি তো করেই ঠিকই। মানে এই দেখবেন ওয়াসওয়াসা দিতেছে। তো তার সম্পর্কে আমার এই খারাপ চিন্তাটা তো করার কোন দরকার ছিল না। আমি তো জানি না ভাই। আমি কেন ধারণা করব আন্দাজে? হ্যাঁ? তো এইসব চিন্তাগুলো আমাদের মাথায় আসে কিন্তু। এই চিন্তাগুলো করা শুধু পাপ না, বললাম না এটা আপনার পুণ্য জ্বালায়া দিবে। এটা আপনার পুণ্য যেটা আপনি ভালো কাজ যেটুকু করছেন, কিছু তো ভালো কাজ করছেন। সেই ভালো কাজগুলো আপনার নষ্ট করে দিবে। কাটা যাবে সেটা। বরং ওই যে ওই লোকের পাপ এসে আপনার খাতায় জমা হবে, আপনার পুণ্য তার খাতায় জমা হবে।